ব্রাজিলের এই বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গেল। বিইং অ্যান আর্জেন্টাইন ফ্যান আমার আসলে এটাতে মজাই লাগার কথা, একটু খোঁচানোর কথা, কিন্তু অ্যাকচুয়ালি আই এম স্যাড অ্যাট দ্য সেম টাইম আই এম স্ক্যার্ড অফ কি সেটাও বলবো, স্যাড কেন আগে সেটা বলি। আমি আসলেই সত্যি করে খুব করে চাইছিলাম, মন থেকে চাইছিলাম ব্রাজিল জিতুক। প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এই ওয়ার্ল্ড কাপে আমি চাচ্ছিলাম ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যাক, বিকজ আর্জেন্টিনার সঙ্গে তাদের একটা ম্যাচ হোক, এটা আমার খুব ভীষণ চাওয়া ছিল। আমি ফেসবুকে লিখেছি, আমার পেজে লিখেছি, এবং অনেকেই সেটাকে ভেবেছেন আমি মক করছি, বাট জাস্ট এটা একটা আমার কি বলে এটাকে, আমি আপনাদের সঙ্গে সিরিয়াসলি বলছি, যেটা আসলে এটা মক ছিল না। আমি চাইছিলাম ব্রাজিল জিতুক এবং তারা যাক। সেটা হয় নাই, ব্রাজিল চলে গেছে, এটাতে অবশ্যই খারাপ লাগা আছে। এখন ভয় লাগছে কেন, সেটা হচ্ছে এই নরওয়ে এবং এই আর্লিং হালান্ড, যাকে আমার কাছে সবসময় দ্য বেস্ট মনে হয় একটা, তার সঙ্গে এখন আসলে আমার মনে হয় না ইভেন ফ্রান্সও উড লাভ অর লাইক টু ফেস হিম। সেখানে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে, এবং ওই ম্যাচে এখন তো পারফরমেন্স দেখার পরে নরওয়ে আগায় থাকতেছে, এবং সেই ম্যাচ পার হলে আর্জেন্টিনা উইল ফেস নরওয়ে, হুইচ আই এম স্ক্যার্ড অফ। কারণ হচ্ছে এই হালান্ডকে আসলেই কে থামাবে, কিভাবে থামাবে। দেখেন, ব্রাজিল ম্যাচের আগে অনেক কথা হয়েছে হালান্ডকে থামানো নিয়ে। ইনফ্যাক্ট কার্লো আনচেলোত্তি বিরক্ত হয়ে বলছে, উই ডোন্ট হ্যাভ এনি অ্যান্টি আর্লিং হালান্ড প্ল্যান, আমরা হালান্ডকে থামানোর জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নিয়ে নামছি না, আমরা পুরো দল হিসেবেই নামছি, আমার ডিফেন্ডাররা জানে। সো অফকোর্স কোচ হিসেবে যেটা বলার কথা তিনি সেটাই বলেছেন, কিন্তু ম্যাচে শেষ পর্যন্ত পার্থক্য করে দিয়েছে ওই হালান্ড কি করেছেন ম্যাচে সেসব বলবো, তার আগে একটু ব্রাজিলের পার্সপেক্টিভটা আনা জরুরি। ব্রাজিল এই ম্যাচে পুরো ম্যাচে আমার কাছে মনে হয়েছে নরওয়েই ব্রাজিল, এবং ব্রাজিল অ্যাকচুয়ালি একটা আন্ডারডগ টিম, যেটা আসলে আমরা সবাই কাগজে কলমে নরওয়েকে আন্ডারডগ হিসেবে ধরেছিলাম এই ম্যাচের আগে। অবভিয়াসলি আমি কনফিডেন্স ছিলাম যে নরওয়ে উড সামহাউ বের হয়ে যাবে, ব্রাজিল যে কোনোভাবে বের হয়ে যাবে নরওয়ের সঙ্গে, কিন্তু সেটা তো হলোই না। উল্টো পুরো ম্যাচে ব্রাজিলকে এত অসহায় লাগছে এবং নরওয়েকে এত কমফোর্টেবল লাগছে, এইটাই আসলে ভয়ের কারণ। একটা দল যখন এইভাবে ফুটবল খেলে, যেটা ধরেন আপনি ফ্রান্স খেলতেছে, এবং নরওয়ের যে প্ল্যানটা দেখেন, ফ্রান্সের সঙ্গে কেন ওই ম্যাচে তারা সেকেন্ড 11 নামাইছে, 10 জন নিয়ে খেলছে, সেইটার প্রমাণ আমরা আস্তে আস্তে নকআউট রাউন্ডে পাচ্ছি। বিকজ প্লেয়িং গ্যাপটা কম ছিল, প্লেয়াররা ফ্রেশ ছিল, এবং তাদেরকে তিনি ওইভাবেই রেডি করতে পেরেছেন। কোচ দুর্দান্ত কাজ করেছেন এই ক্ষেত্রে। ব্রাজিলের দিক থেকে আমরা যদি একটু পেছন ফিরে যাই, কোচ কার্লো আনচেলোত্তির এখন আসলে ফিউচার কি, এটা নিয়ে কথা হবে। তার আগে কার্লো আনচেলোত্তি কি করলেন এই কয়দিনে? মাত্র 16টা ম্যাচ তিনি সময় পাইছেন ব্রাজিলের হয়ে, এবং এমন একটা ভাঙাচোরা দল যারা কোয়ালিফাইং থেকে বাদ পড়ার পথে, 5 ম্যাচে 4টা হেরে গেছে, পয়েন্ট টেবিলের তলানির দিকে, সেই ব্রাজিলকে তিনি নতুন জীবন দান করেছেন। আমি বলবো 16টা ম্যাচের কথা বললাম, তার মধ্যে 10টাই জিতেছেন, 3টা হেরেছেন, 3টা ড্র করেছেন। তার সঙ্গে ব্রাজিলের চুক্তি 2030 সাল পর্যন্ত, এবং আমার মতে ব্রাজিলের একটু তার প্রতি আস্থা রাখা উচিত, তাকে সময়টা দেওয়া উচিত। এবং কার্লো আনচেলোত্তিও ম্যাচ শেষে সেটাই বারবার বলার চেষ্টা করেছেন, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ স্টার্ট অফ আ নিউ সাইকেল। তিনি বেশ কনফিডেন্ট আছেন যে ব্রাজিলিয়ান কনফেডারেশনের সঙ্গে তিনি আসলে আরও লম্বা সময় ধরে কাজ করবেন, টিল 2030 ওয়ার্ল্ড কাপ। প্রবাবলি এর মধ্যে হয়তো অনেক কিছু করবে, বাট আপাতত এখনই কার্লো আনচেলোত্তিকে বিদায় করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। এই ব্রাজিলের সঙ্গে জন্য কার্লো আনচেলোত্তির শুধু আমি বলবো কয়েকটা ব্লান্ডার আছে, তার মধ্যে একটা হচ্ছে টিম সিলেকশন। অফ কোর্স নেইমারকে নিয়ে এত কথা হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে নেইমার ফাইনালি অ্যাকচুয়ালি নেইমারকে কার্লো আনচেলোত্তি ক্যারি করতে বাধ্য হয়েছেন। ওই যে সাংবাদিকদের প্রেশার, ওই দেশের প্রেশার, এবং ব্রাজিল অলওয়েজ নিডেড আ ক্যারেক্টার, এবং নেইমার হচ্ছে এরকম একটা ক্যারেক্টার। এখন এই ক্যারেক্টার তার ক্যারিয়ারের কি অবস্থায় আছে, তার ফিটনেসের কি অবস্থা, সে সমস্ত কিছু আমরা ভুলে যাই ইমোশনালি। অফকোর্স কার্লো আনচেলোত্তি বারবার ঘোষণা দিয়েছিলেন দল সিলেকশনের আগে, তার মেসেজ ওয়াজ ক্লিয়ার যে যদি নেইমার একমাত্র ফিট হয় খেলার মতো, তাহলেই আমি তাকে নেব। কিন্তু দেখেন, তিনি কিন্তু আনফিট নেইমারকে নিয়েছেন, আমি বলবো নিতে বাধ্য হয়েছেন, এবং তাকে ক্যারি করতে হয়েছে। তার বিপদে পড়েছেন যখন টুর্নামেন্টটা শুরু হলো। একে একে ধরুন ক্যাসেমিরোর এইরকম অফ ফর্ম যাবে, এবং তার প্যাকুয়েতা যে মাত্র ফর্মে আসলো সেই ইঞ্জুরিতে চলে নাই হয়ে যাবে। রাফিনিয়া ভেরি ব্যাড লাক। অফকোর্স আপনি আপনার ওয়ার্ল্ড কাপে রাফিনিয়ার মতো একজন ফুটবলারকে নিয়ে একটা প্ল্যান সাজাবেন, সেখানে সে যখন ইঞ্জুরিতে পড়বে, এবং তার জন্য প্ল্যান বি সি থাকা ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ কোচ। আপনি চিন্তা করেন যে হালান্ড নাই, তাহলে এই নরওয়ের কি হবে? ধরেন লিওনেল মেসি নাই, তখন আর্জেন্টিনার প্ল্যান বি সি কি হবে? মুখে বলবো হ্যাঁ অনেক কিছু হবে সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। এবং সেই কারণেই রাফিনিয়ার ইঞ্জুরিটা একটা বড় সেটব্যাক ছিল কার্লো আনচেলোত্তির। দেন প্যাকুয়েতার ইঞ্জুরি, এবং এই ম্যাচে ফলে তিনি কি করেছেন আপনি যদি দেখেন, যে দলটাকে তিনি সাজিয়ে প্যাকুয়েতার জায়গায় মার্টিনেলিকে দিয়ে নিয়েছেন, হুইচ ইজ নট আ লাইক রিপ্লেসমেন্ট। আসলে প্যাকুয়েতার রিপ্লেসমেন্ট কখনোই মার্টিনেলি হতে পারেন না, কিন্তু তিনি সেটা করতে বাধ্য হয়েছেন, কারণ তার দলে আর অপশন ছিল না। এবং যখন শুরুতেই নরওয়ের কাছে ব্রাজিল ওই 2.5 মিনিটে গোলটা খেয়ে গেল, যেটা অফসাইডে বাতিল হলো, তারপরে আসলে আমার মনে হয়েছে ব্রাজিল একটু
ডিফেন্সিভ হয়ে গেছে, ভয় পাইছে যে এই নরওয়েকে আসলে তারা তাদের রেগুলার নর্মাল অর্থোডক্স খেলা খেলে ব্রাজিলিয়ান খেলা খেলে হারাতে পারবে না, তখন তারা একটু খোলসে ঢুকে গেছে। এবং এটার ফলাফল দেখেন, ওই যে ম্যাচের শুরু থেকে 70% বল পজিশন নরওয়ে রাখছে, এইটা ম্যাচ শেষও তাই থাকছে। এবং ব্রাজিলকে এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে প্লেড অ্যাজ এ আন্ডারডগ টিম, যারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলছে এই ম্যাচে। ব্রাজিলকে কখনো এরকম দেখছেন যে কাউন্টার অ্যাটাকের জন্য বসে থাকে? এই ম্যাচে আপনি যদি দেখেন সেটাই করছে ব্রাজিল। নরওয়ের কাছে অসহায় আত্মসমর্পণ, তাদের সঙ্গে তারা দেখছে যে এখন আর ডিফেন্স থেকে উঠে যাওয়া যাবে না, হাইলাইন মেনটেন করার সুযোগ নেই, কারণ এই হালান্ড এই ওদেগার্ডরা যখন তখন ঢুকে যাচ্ছে, সো তাদেরকে তারা ডিফেন্সে মনোযোগ দিছে, অ্যাটাকিংয়ে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এবং ওই ডিরেক্ট কাউন্টার অ্যাটাকের উপর তারা নির্ভরশীল থাকছে পুরো ম্যাচে। এবং সেটার ফলে সুযোগটা নিছে হচ্ছে হালান্ড এবং নরওয়ে। কি হয়েছে দেখেন, এই ম্যাচে হালান্ডের পুরো ম্যাচে তিনি ব্রাজিলের ইনসাইড দ্য বক্সের টাচ পাইছেন মাত্র 4টা, এবং সেটার মধ্যে একটা গোল করছেন, আরেকটা তো আউটসাইড দ্য ডি বক্স গোল করছেন। এবং ফার্স্ট হাফে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে যে হালান্ডের আমি ফার্স্ট হাফের আগে আমি হালান্ডের যদি একটু তার গোল স্কোরিং অ্যাবিলিটি নিয়ে কথা বলি, তিনি ম্যানচেস্টার সিটিতেও এই কাজ করেন, গোল করেন, কিন্তু নরওয়ের হয়ে হালান্ডটা আরও বেশি বেস্ট। 54 ম্যাচে দেখছিলাম হচ্ছে তার 62 গোল, মানে গড়ে 71 মিনিটে একটা করে গোল করছে। এইরকম প্রলিফিক স্ট্রাইকার ফুটবল ইতিহাসেই বিরল। সেই হালান্ডকে যদি আপনি, সে নিজেও বলছে, দেখেন আমি আসলে জানি না কিভাবে, কিন্তু আমি সুযোগ পেলে গোল করে দিই, মানে তার এই ব্যাপারটা খুব মজার, সে খুবই চাইল্ডিশ ভাবে এটা বলে। এখন ধরেন তার 7 গোল হয়ে গেছে, সে মেসি এমবাপ্পেকে ছুঁয়ে ফেলছে, অফকোর্স গোল্ডেন বুটের লড়াই, কিন্তু একই সাথে মেসি এমবাপ্পের জন্য একটা মেসেজও দিয়ে দিছে, হি ইজ কামিং। ইংল্যান্ডের জন্য একটা বড় মেসেজ আছে, যারা মেক্সিকোর সঙ্গে আরেকটা স্ট্রাগল করে ম্যাচ জিতেছে, যে হালান্ডকে নিয়ে তাদের আসলে আলাদা প্ল্যান করতেই হবে। এখন এই নরওয়ের জন্য হালান্ড আসলে একটা নতুন, আমি বলবো যে তাদেরকে এখন ড্রিম দেখাচ্ছেন, তারা প্রথমবারের মতো রাউন্ড অফ 32, 16, কোয়ার্টার ফাইনাল, এবং এখন তারা বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখতে পারে। কারণ হচ্ছে যে হালান্ড মানে কতটা আনস্টপেবল, তার কিছু স্ট্যাটস পরিসংখ্যান দেখছিলাম, যে তিনি গত 14 ম্যাচে নরওয়ের হয়ে নিজেকে আরো বেশি অন্য উচ্চতায় নিছেন। এই 25 বছর বয়সী ফুটবলার 14 ম্যাচে গোল করছে 27টা। কেন ইমাজিন, 14 ম্যাচে 27 গোল, এবং নরওয়ের নামছেন, গোল করেন না। এই ঘটনা ঘটছে সবশেষ 2024 সালের অক্টোবরে নেশনস লিগে অস্ট্রিয়ার সঙ্গে। 1-to-1 ব্যাটল ছিল হালান্ডের সঙ্গে গ্যাব্রিয়েলের, সেই জায়গাটায় গ্যাব্রিয়েল ভীষণভাবে ফেল করেছেন। আর্সেনালের গ্যাব্রিয়েল তাও মাঝে মধ্যে সফল হন, আটকান, কিন্তু আজকে ব্রাজিলের গ্যাব্রিয়েল, স্পেশালি ইন দ্য এয়ার, যে গোলটা করলো ওই সময় কিন্তু গ্যাব্রিয়েল তার সঙ্গে ছিল, তাকে মার্ক করা ছিল, কিন্তু হালান্ডের ওই ফিজিক, এবং হালান্ড যখন লাভ দিছে আপনি দেখেন, তাকে মনে হয়েছে যে 2 ফিট, হালান্ড হচ্ছে 6 ফিট, ফলে গ্যাব্রিয়েল ওই জায়গাটায় পাত্তাই পাননি, এবং হালান্ড মেড আ ভেরি ইজি গোল। এবং তার গোলের পরে রিয়াকশন, তার সেলিব্রেশন, মানে আরও বেশি আমার মনে হয় যে প্রতিপক্ষকে একেবারে অসহায় বানিয়ে দেয়। ফলে ওই জায়গাটায় হালান্ড পুরো ম্যাচে তার মানে টাচ নিছে হচ্ছে বলে, আমি যেটা বললাম যে ডিবক্স টাচ 4টা, এর বাইরে পুরো ম্যাচে তার বলের টাচ হচ্ছে 26টা। আপনি হালান্ডকে কিন্তু ওইভাবে দেখবেন না খুব বেশি যে অনেক অপরচুনিটি ক্রিয়েট করছে, নট লাইক দ্যাট, বাট সে যেগুলো পায় সেগুলো সে গোল করে দেয়। এবং এইটাকেই সে নিজেই বলছে যে আই এম নট কোয়াইট শিওর, বাট দিস ইজ হোয়াট আই ডু। এবং এইটার কারণে স্পেশালি তার সেকেন্ড গোলটা নিয়ে একটা কথা বলতে হয়। সেকেন্ড গোলের সময় ব্রাজিলকে মনে হচ্ছে আর ম্যাচেই নাই তারা, হালান্ডকে তারা একদম অসহায় আত্মসমর্পণ করছে, ফাঁকা জায়গায় দাঁড়ায়, তার সামনে দানিলো, তার সামনে আবারও সেই গ্যাব্রিয়েল, এদের মাঝখান দিয়ে সে বলটা মারছে এবং গোল করছে, যেই জায়গাটায় আপনি নর্মালি স্কোরিং অপরচুনিটি ইজ ভেরি লেস। কারণ হচ্ছে যে সামনে ডিফেন্ডার, গোলকিপার দেখতে পাচ্ছেন যে কোথায় শট নিবে, জানা কথা, ড্রাইভও দিয়েছে কিপার, বাট স্টিল হি ম্যানেজ টু স্কোর বিকজ দিস ইজ হালান্ড। এবং এই হালান্ডের সঙ্গে এখন আসলে খেলতে তো ভয়ই লাগবে ইংল্যান্ডেরও আর্জেন্টিনারও। এবং আমি শিওর যে এর আগের পর্যন্ত আপনি নরওয়েকে হয়তো পিছিয়ে রাখছিলেন কাগজে কলমেও, এই পারফরমেন্সের পরে নরওয়েকে এখন এনি ম্যাচ নরওয়ের জন্য 50-50 হয়ে গেল এগেনস্ট ইংল্যান্ড অ্যান্ড এগেনস্ট আর্জেন্টিনা। সো যেখানে গ্যাব্রিয়েলরা মার্কুইনাসরা থামাতে পারেননি, সেখানে আর্জেন্টিনার ওটামেন্ডিদের সামনে আসলে বিরাট বড় চ্যালেঞ্জ থাকবে, ইংল্যান্ডের সামনে তো আরও বড় চ্যালেঞ্জ থাকবে, লেটস সি। বাট আমরা মনে হয় যে আরেকটা নতুন এমবাপ্পে, ইয়ামালের পাশাপাশি হালান্ডকে নিয়ে অতটা কথা হচ্ছিল না, কিন্তু এখন আসলে কথা বলতে হবে। এবং এগেইন ফিলিং সরি ফর ব্রাজিল, বাট অ্যাট দ্য সেম টাইম আই এম স্কেয়ার্ড অফ হালান্ড। ঠিক আছে, বাই বাই, টাটা।